চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়েছে নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান। ৩ ঘণ্টা পর এয়ারপোর্টের কার্যক্রম শুরু। ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানীতে তীব্র যানজট, অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি আর ড্রেনেজ অব্যবস্থাপনাই কারণ। ভিসা জটিলতায় আজও হজ ফ্লাইট বাতিল, সমস্যা সমাধানে ২০টি অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা হচ্ছে জানালেন ধর্মমন্ত্রী। বি চৌধুরীর বাসায় বিভিন্ন দলের নেতার বৈঠক, রাজনৈতিক মেরুকরণ বলছে আওয়ামী লীগ, নতুন জোট হলে স্বাগত জানাবে বিএনপি। এবং রাজশাহীর বাঘায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের, অভিযান চালাচ্ছে পুলিশ। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মামুন আব্দুল্লাহ। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নৌবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়ের পাশে ছিটকে পড়েছে। তবে এ ঘটনায় আরোহীদের কেউ হতাহত হয়নি। ঘটনার পর ৩ ঘণ্টা বন্ধ থাকার পর বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে নৌবাহিনীর ওই প্রশিক্ষণ বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এরপর থেকেই বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায় বাংলাদেশ সিভিল এভিয়েশন ও বিমান বাহিনী। এই ঘটনার পর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়। এসে শুনলাম যে বিমানের ভিতরে নাকি নেভির একটা বিমান ক্র্যাশ হয়েছে, তো এই জন্য লেট। নৌবাহিনী প্রশিক্ষণ বিমানটি ছিল, এটা উড্ডয়ন অবস্থা যখন রানওয়ে নামছিল সেখানে রানওয়েতে স্পিড ছিল, যার কারণে সে হয়তো ব্রেক করেছিল, ব্রেকটা কন্ট্রোল করতে না পেরে চাকাগুলি রানওয়ের বাইরে চলে যায়। আমাদের রেস্কিউ টিম আমাদের ৬৫ টন উত্তোলন ক্ষমতা সম্বন্ধে এয়ার লিফটিং ব্যাগ আমরা 4টে নিয়ে ঘটনাস্থলে আসি। এয়ারক্রাফটটিকে আমরা টেনে উপরে নিয়ে আসি। একটু বৃষ্টিতে রাজধানীতে ডুবে যায় অনেক রাস্তা। এর ওপর বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার। জলমগ্ন এই রাস্তায় গাড়ি চলাচল ব্যাহত হওয়ায় তৈরি হয় তীব্র যানজট। নগরবাসীর অভিযোগ, বিকল্প ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি আর ড্রেনেজের অব্যবস্থাপনার কারণেই এই দুর্ভোগ। রাজধানীর পুকুরপাড় এলাকার চিত্র এটি। রাস্তা পেরিয়ে বৃষ্টির পানি ঢুকেছে ঘরের ভেতরেও, আর পানি থেকে রক্ষা পেতে সবার তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা। কিন্তু তাতেও রেহাই নেই। ড্রেনের ময়লা পানি যখন উপচে উঠে বসত বাড়িতে ঢুকে পড়ে, তখন পানি নামার অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই এখানকার মানুষের। বৃষ্টির আইলে পানি আসল লাগে, বৃষ্টির পানি গজ্জর তলা যায় যে সব মাল সামান পুড়ে দিচ্ছি। রুমের ভিতরে এতখানি পানি, কমর মাজা পানি, চুলা ডুবে যায়। শুধু তাই নয়, পুরো এলাকার বৃষ্টি আর নর্দমার পানি নামাতে এলাকার মানুষই প্রথম এগিয়ে আসেন। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের লোকজন ঠিকমতো ময়লা আবর্জনা না নেয়ায় আবর্জনায় বন্ধ হয়ে যায় ড্রেনগুলো। সময় মতো পাওয়া যায় না কাউকেই। এছাড়া রাস্তা কাটাকাটির সময় বিকল্প ব্যবস্থা না রাখায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এখানে। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যা কে সমাধান করবেন তা নিয়ে কোনো কর্তৃপক্ষই আগ্রহী বলে মনে করেন না তারা। বৃষ্টি হলেই এই জায়গা পানি ভরে এই জায়গা। রাস্তাটা করার পর থেকে এই যে পানিটা বাঁচতেছে, এই রাস্তাটা ড্রেনটা বন্ধ করে রাখছে ওরা, এই পানিটি বাজে, আগে পানি বাজতো না। একটু বৃষ্টি হলে এক হাঁটু পানি হয়ে যায়। ওয়াসার দায় দেয় সিটি কর্পোরেশন তো ওয়াসার দেয়। এখন আমরা কি করব? এছাড়া রাজধানীর আগারগাঁও, কারওয়ান বাজার, শান্তিনগর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব এলাকায় বেশিরভাগ রাস্তা খোঁড়াখুঁড়ি থাকায় জলাবদ্ধতার দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। সড়ক খোঁড়াখুঁড়ির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুকনো মৌসুম কেন বেছে নেন না, সে প্রশ্ন এসব এলাকার মানুষগুলোর। পান্থপথ মোড় থেকে শুরু করে হাটে গ্রিন রোড, পুরো রাস্তায় একই অবস্থা। সবাই বড় বড় কথা বলে মুখে, কিছু করে না। কোনো প্ল্যান নাই, জনগণের সমস্যা, গভর্নমেন্টের সমস্যা। সিওয়ার লাইনের পানি রাস্তায় দ্রুত চলে আসে, মানুষের অনেক ধরনের রোগ ব্যাধি ছড়াতে পারে। অনেক দুর্ভোগ, রিক্সা পাওয়া যায় না, মানে পানি ময়লা পানি পাড়ায় পাড়ায় আসতে হয়। এদিকে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের ভোগান্তি বাড়ে কয়েক গুণ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় অফিস ফেরত মানুষকে। গুলিস্তান থেকে এই যে কাকরাইল আসছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে। গুলিস্তান থেকে উঠেছি 5টায়, আর এখন বাজে বোধহয় 6টার মতো। প্রতিদিন থেকে এখানে আসা পর্যন্ত 4 ঘন্টা লাগছে। তারা বলেন, সাধারণ মানুষের কথা ভেবে যে কোনো উন্নয়নমূলক কাজ পরিকল্পনা মাফিক ও বিকল্প উপায় রেখে দপ্তরগুলোর কার্যক্রম পরিচালনা করা হলে এই সমস্যা অনেকাংশেই সমাধান করা সম্ভব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এবার হজ যাত্রার খবর। ভিসা জটিলতার কারণে যাত্রী না থাকায় বৃহস্পতিবারও দিনের প্রথম হজ ফ্লাইটটি বাতিল করতে হয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে।
প্রতিদিনই নানা জটিলতায় হজ ফ্লাইট বাতিল হওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। এর জন্য এজেন্সির গাফিলতিকে দুষছেন ধর্মমন্ত্রী। বিমানের আরও 20টি অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। শেষ সময়ে এসে এবছর সৌদি সরকারের পক্ষ থেকে অতিরিক্ত 2000 সৌদি রিয়াল যোগ করা এবং এ নিয়ে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয়হীনতায় হজ যাত্রীদের ভিসা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ঠিক সময়ে ভিসা না পাওয়ায় যাত্রী সংকটের কারণে হজ ফ্লাইট শুরু হওয়ার তৃতীয় দিন থেকে একের পর এক হজ ফ্লাইট বাতিল করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের প্রথম হজ ফ্লাইটটিও বাতিল হয়ে যাওয়ায় বিড়ম্বনার পাশাপাশি অনিশ্চয়তার মুখে পড়েছে অনেক যাত্রী। 24 তারিখে ডেট দেওয়ার কথা ছিল, সে ডেট দিতে আসে না, সে চলে গেছে গায়ে। আমি এই পর্যন্ত অস্থায়ী আছি, সে ফোনই ধরে না। যে ভিসার সমস্যাটা হয়েছে, এটা যেন সরকার ত্বরিত গতিতে এটা সমাধান করে দেয়। এদিকে এ বিষয়ে হজ ক্যাম্পের পরিচালক জানান, বাদ পড়ে যাওয়া যাত্রীরা নিয়মিত ফ্লাইটে সৌদি আরব যেতে পারবেন। এটা কি কভার হবে, ধরেন যে তারা হয়তো 2-4টি ফ্লাইট অতিরিক্ত বাড়াবেন, প্লাস আমাদের যে নিয়মিত কিছু ফ্লাইট আপনি জানেন যে প্যাসেঞ্জার ফ্লাইট আছে, সেখানেও হজ যাত্রী তুলে দেবেন আর কি। হজ ক্যাম্প পরিদর্শনে এসে হাব মহাসচিব জানান, কোনো হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে কোনোভাবে হোক হজ যাত্রীদের থেকে চাপ প্রয়োগ করে বা অন্য কোনোভাবে অনৈতিকভাবে কোনো রকমের বেশি অর্থ আদায় করতে চান, যদি আমরা জানতে পারি, হাব এ বিষয়ে অত্যন্ত কঠোর হজ ব্যবস্থাপনাকে স্বাভাবিক রাখার জন্য। এদিকে সচিবালয়ে হজ ব্যবস্থাপনার সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজিত ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানান, এ জটিলতার দ্রুতই নিরসন হবে। এজেন্সি যদি এইগুলি বিলম্ব না করতো তাদের ওই দেওয়ার ব্যাপারে, তাহলে এইগুলি এত বাতিল হইতো না। সবাইকে আশা রেখে হজ করাবো ইনশাল্লাহ। এইটা 2000 রিয়াল বৃদ্ধি বাংলাদেশের হাজিদের জন্য বার্ডেন হয়েছে, তা আমরা এটা পুনর্বিবেচনার জন্য সৌদি সরকারকে লিখছি। এবছর 1,27,198 জন হজ যাত্রীর মধ্যে ভিসা পেয়েছেন 52,600 জন। এর মধ্যে গত কয়েকদিনে সৌদি আরবে পৌঁছেছেন 32,405 জন। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষায় নতুন কোনো রাজনৈতিক জোট হলে স্বাগত জানাবে তার দল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সভ্য দেশ হলে ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকার পদত্যাগ করত। বিচার বিভাগটার সর্বোচ্চ রায় বলা হচ্ছে যে এই দেশে গণতন্ত্র নেই, এই দেশে মানবাধিকার নেই। এমনকি কথাও পর্যবেক্ষণে বলা হয়েছে যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন হওয়া এখানে সম্ভব নয়। এই রায় পরে যে কোনো সভ্য দেশ হলে, গণতান্ত্রিক দেশ হলে সরকার পদত্যাগ করত। যারাই এই অবৈধ অনৈতিক সরকার, নির্যাতনকারী সরকার, জুলুমবাদ সরকার, তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, আমরা অবশ্যই তাদেরকে স্বাগত জানাবো। এদিকে বিকল্প ধারার সভাপতি বি চৌধুরীর বাসায় বিভিন্ন দলের বেশ কজন নেতার বৈঠককে নতুন রাজনৈতিক মেরুকরণ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এমন মেরুকরণকে স্বাগত জানায় তারা। বৃহস্পতিবার সকালে রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন ওবায়দুল কাদের। চলতি মাসে মন্ত্রিসভায় রদবদলের কথাও নাকচ করে দেন তিনি। এটা গণতন্ত্রের বিউটি, শতফুল ফুটু, গ্রুপিং, রিগ্রুপিং এবং অ্যালায়েন্স হতে থাক, অসুবিধা কি? মেরুকরণ হচ্ছে রাজনীতি এবং নির্বাচনকে সামনে রেখে এটা একটা ভালো দিক। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এই মেরুকরণ, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। প্রবাসের সময় আরো থাকছে, চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় মক্তবের শিক্ষক গ্রেপ্তার। নারায়ণগঞ্জে ট্রাকে তরুণী ধর্ষণ মামলায় চালক ও হেলপার রিমান্ডে। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার ও বাংলাদেশের ধর্মীয় নেতাদের মধ্যে আলোচনার উপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা সফররত ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমদ আল ওসাইমিন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। আজ সকাল 10টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান ওআইসির মহাসচিব।
সাক্ষাৎ পর্ব শেষে প্রেস সচিব সাংবাদিকদের বলেন, মিয়ানমারের বৌদ্ধ ধর্মীয় নেতা এবং বাংলাদেশের মুসলিম ধর্মীয় নেতাদের আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে হবে। প্রধানমন্ত্রী ওআইসি মহাসচিবকে জানান, 1991 সাল থেকে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যায় ভুগছে। মিয়ানমার যেন তাদের নাগরিকদের ফিরিয়ে নেয় সে ব্যাপারে বাংলাদেশ যোগাযোগ রাখছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এদিকে বৃহস্পতিবার বিকেলে ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমদ আল ওসাইমিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওআইসির মহাসচিব বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন তিনি। সফররত 5 সদস্যের প্রতিনিধি দল সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি সহ রাষ্ট্রপতি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সুইডেনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাজমুল ইসলাম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে রাষ্ট্রপতি সুইডেনের বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সার্বিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। অনুমতি না নিয়ে বিদেশ যাওয়ায় বেগম খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না এ বিষয়ে জবাব দিয়েছেন তার আইনজীবীরা। আগামী 7 আগস্ট জবাবের বিষয়ে আদেশ দেবেন আদালত। বেগম জিয়ার অনুপস্থিতিতেই বৃহস্পতিবার সকালে বকশীবাজার স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার এ দিনের কার্যক্রম। এই মামলায় আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দেওয়ার কথা থাকলেও বেগম জিয়া অনুপস্থিত থাকায় প্রশ্ন তোলেন দুদকের আইনজীবী। এর আগে অনুমতি না নিয়ে বিদেশ যাওয়ায় বিএনপি চেয়ারপারসনের জামিন বাতিল চেয়ে আবেদন করেন তারা। আদালতের কার্যক্রমের শুরুতেই এ বিষয়ে কারণ দর্শানোর জন্য বেগম জিয়ার আইনজীবীদের নির্দেশ দেন। পরে বেগম জিয়ার আইনজীবীরা লিখিত জবাব দেওয়ার পর আগামী 7 আগস্ট পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। ওই দিন এ বিষয়ে আদেশ দেবেন আদালত। তথ্য প্রযুক্তি আইনের 57 ধারার অপপ্রয়োগ হচ্ছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, সাংবাদিকরা লিখতে না পারলে দেশের মানুষ জানতে পারবে না। রাজধানী বনানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এরশাদ বলেন, সাংবিধানিক সংকট সৃষ্টি হবে বিধায় সরকারের পদত্যাগ চায় না জাতীয় পার্টি। এক ধারা করে 57 ধারা তথ্য প্রযুক্তি সাংবাদিক নির্যাতন করা যায়। সাংবাদিক সত্যি কথা লিখতে না পারে, দেশের কথা লিখতে না পারে, সাংবাদিকদের কি মূল্য? 3 জন মন্ত্রী সরকারে আছে, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। আশা করি এই লজ্জা থেকে আমরা একদিন মুক্তি পাবো। যদি সরকার পদত্যাগ করে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। নির্বাচনের সময় সর্বময় ক্ষমতার মালিক হন ইলেকশন কমিশন। উনি যদি চান সেনাবাহিনী আসতে পারে, উনি না চান না আসতে পারে। সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে 7টি প্রকল্পের জন্য এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের কাছে $1 বিলিয়ন ঋণ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার সকালে সচিবালয় ব্যাংকটির 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আমাদের এখানে বেশ বিভিন্ন প্রকল্প সম্বন্ধে আলোচনা হয়েছে। এগুলো হলো আপগ্রেডেশন অফ পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ইন ওয়েস্ট জোন, কনস্ট্রাকশন অফ এ ব্রিজ in Borisal, $1 billion sector project. এআইআইবির জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে বলা যায়, এজন্য আমরা বাংলাদেশকেই প্রথম ঋণ সহায়তা দিচ্ছি। অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। গেল 10 বছর ধরে 6.5% বেশি প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে এদেশ। এখানে আমরা নতুন হলেও অর্থ কোনো সমস্যা নয়। দেশের উন্নয়ন করবে এমন সব প্রকল্পেই আমরা সাধ্যমতো ঋণ সহায়তা দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নে দায়িত্ববোধ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আধুনিকায়ন ও সেচ ব্যবস্থাপনার উন্নয়নের উপর সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আপনাদের প্রাইডটা ফিরিয়ে আনুন, ফিল প্রাউড অফ ইউর অর্গানাইজেশন। আমি বারবার একটা কথা বলি, আপনাদের নিজেদের অর্গানাইজেশনের প্রতি আপনাদের বিশ্বাস আনেন। কিছু লোককে অলরেডি উই হ্যাভ মেড সাসপেনশনে দিয়েছি, and I think some of them are also going to lose their jobs. অনিয়ম যদি আমরা খুঁজে পাই সেটা কিন্তু মাফ করা হবে না। 1-2 লোকের জন্য, 10-15 লোকের জন্য এন্টায়ার অর্গানাইজেশন উইল সাফার, দ্যাট উই আর নট গোয়িং টু
প্রবাসী সময় আরো থাকছে। দ্বন্দ্ব মিটল ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের, হচ্ছে অজিদের বাংলাদেশ সফর, স্বাগত জানালো বিসিবি। এবার প্রবাসীর খবর। কুয়েতের হাসাবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত আব্দুর রউফ আঘাতে নয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। এ ঘটনায় আহত আল আমিন নামে আরেক বাংলাদেশি আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে অভিযুক্ত মাসুদ ও আমিন সহ 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। গেল মঙ্গলবার ভিসা সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রবাসী বাংলাদেশি দুই গ্রুপ। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী চলমান অভিযোগে বাংলাদেশি সহ আরও 49 জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বুধবার বিকেলে মালয়েশিয়ার একটি শপিং মলে অভিযান চালিয়ে 195 জনের কাগজপত্র পরীক্ষার পর বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করে পুলিশ। একই দিন কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। কতজনকে আটক করা হয়েছে সে ব্যাপারে জানা যায়নি। 30 জুন দেশটিতে অবস্থানরত অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধতা পাওয়ার জন্য ই কার্ডের রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হওয়ার পরই গ্রেপ্তার অভিযান শুরু করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার পেরাক প্রদেশের একটি আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডের এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। নিহতের বয়স আনুমানিক 30 বছর বলা হলেও বিস্তারিত কিছু জানা যায়নি। বুধবার রাতে তাপাহ জেলার জালান লামা এলাকায় অবস্থিত শ্রমিকদের আবাসিক এ কোয়ার্টারে আগুন লাগে। এতে কমপক্ষে 126টি কক্ষ পুড়ে যায়। দমকল বাহিনীর প্রধান কর্মকর্তা জানান, রাত 2:30টায় তারা আগুন লাগার খবর পান। দীর্ঘ 1 ঘন্টার চেষ্টায় রাত 3:30টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন ঢেলে সাজাতে বুধবার নতুন অভিবাসন বিল উপস্থাপনের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটিতে পারিবারিক কোটা সহ কয়েকটি ক্যাটাগরিতে বৈধ অভিবাসন কমিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেয়ার পাশাপাশি কানাডার আদলে পয়েন্ট ভিত্তিতে অভিবাসনের প্রস্তাব করা হয়েছে। বিলটি গৃহীত হলে প্রতি বছর যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনের সংখ্যা 10 লাখ থেকে 5 লাখ নেমে আসবে। প্রস্তাবিত বিলটি উপস্থাপনের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হলেও এতে শিক্ষিত তরুণ বাংলাদেশিদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে যাবে বলে মত প্রবাসীদের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলু রিপোর্ট। বুধবার হোয়াইট হাউসে রিপাবলিকান দলীয় সিনেটর টম কটন ও সিনেটর ডেভিড পারডুকে সঙ্গে নিয়ে নতুন অভিবাসন বিল কংগ্রেসে উপস্থাপনের কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিফর্মিং আমেরিকান ইমিগ্রেশন ফর স্ট্রং ইকোনমি রেইজ নামের প্রস্তাবিত এই অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে শক্তিশালী করবে উল্লেখ করে ট্রাম্প বলেন, এখন থেকে প্রতিযোগিতামূলক আবেদন পদ্ধতির মাধ্যমে ইংরেজিতে পারদর্শী দক্ষ শ্রমজীবীদের সুযোগ দেওয়া হবে, যারা নিজেদের ভাগ্যোন্নয়নের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম। যুক্তরাষ্ট্র এবার প্রথমবারের মতো মেধাভিত্তিক অভিবাসন নীতি গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। এতে সাধারণ মার্কিনদের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। মজুরি বাড়ার কারণে একদিকে যেমন দারিদ্র্য কমবে, তেমনি করদাতাদের সেবা নিশ্চিত করা যাবে। এই কারণে গ্রিন কার্ড নীতিতে পরিবর্তন আনা জরুরি। প্রতি বছর যুক্তরাষ্ট্রে 11 লাখ অভিবাসী গ্রিন কার্ড নিয়ে প্রবেশ করছে। নিয়ম অনুযায়ী 5 বছর তাদের খরপোশ ও স্বাস্থ্যসেবার ব্যয়ভার স্পন্সরের বহন করার কথা থাকলেও এর অর্ধেকের বেশি সরকারি সুবিধার উপর নির্ভরশীল থাকছে। প্রতি 15 জনের মাত্র 1 জন দক্ষ শ্রমশক্তি হওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান রেইজ বিলের অন্যতম প্রস্তাবক সিনেটর ডেভিড পারডু। প্রচলিত অভিবাসন নীতির মাধ্যমে আমরা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছি। নিম্ন আয় আর নির্ভরশীল অভিবাসীরা এদেশের বোঝা ছাড়া আর কিছুই না। যুক্তরাষ্ট্রের দরজা এখন তাদের জন্যই খোলা থাকবে, যারা বৈধ উপায়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে, নিয়মিত কর দেবে। বর্তমান অভিবাসন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে উল্লেখ করে সিনেটর টম কটন বলেন, যুক্তরাষ্ট্রের 50 বছরের ইতিহাস বদলে দিতে এটি হবে সবচেয়ে যুগোপযোগী ব্যবস্থা।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন এবং প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে আগে নিজেদের জনগোষ্ঠীর কাজের সংস্থান নিশ্চিত করা জরুরি, যা প্রচলিত নিয়মের আওতায় সম্ভব নয়। এবার সময় এসেছে পরিবর্তনের, যুক্তরাষ্ট্রবাসীর স্বার্থে কিছু করার। প্রস্তাবিত বিলটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রবাসীরা। পারিবারিক কোটায় অভিবাসন হ্রাসের প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেন তারা। একটা মানুষ যখন তার পরিবারকে ছেড়ে এই দেশে আসতেছে, তখন সে যখন এই দেশে কাজ করবে বা পড়াশোনা করবে, সেই শুধু এই দেশে থাকতে পারতেছে। তার স্পাউস বা তার বাবা মা বা তার ছেলে মেয়েরা হয়তো বা সেই ক্যাটাগরি মিট করতে পারছে না। সো ওই দিক থেকে হয়তো বা সেটা আনফেয়ার হয়ে যাবে। যারা ইঞ্জিনিয়ারিং পাস করতেছে, প্রফেশনাল সায়েন্সের ডিগ্রিটা নিচ্ছে, যারা প্রফেশনাল ডিগ্রি নিচ্ছে, কম বয়সে আসছে, যাদের ইংরেজি বলাটা ভালো, যারা ওখান থেকে একটা চাকরির অফার নিয়ে আসতে পারতেছে, তাদের জন্য বিষয়টা অবশ্যই প্রাপ্য একটা ব্যাপারে যে দাঁড়াচ্ছে। রেইস বিল পাশ হলে পারিবারিক কোটায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের সরকারি সাহায্য ও সুবিধা গ্রহণের পথ বন্ধ হবে। শিশু সন্তান ও স্বামী স্ত্রীর ক্ষেত্রে এত কড়াকড়ি প্রযোজ্য না হলেও অভিবাসী নাগরিকদের বয়স্ক বাবা মায়েদের যুক্তরাষ্ট্রে আনতে নবায়নযোগ্য অস্থায়ী ভিসার জন্য আবেদন করতে হবে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাজশাহীর বাঘায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে বাঘা উপজেলার ঝিনারিফুজি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী থেকে রাকিবুল হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একটা গরুস্থান এখানে চলে গেছে, আমার যেমন হুইস কিছু নাই। নির্যাতিতা ও স্বজনদের অভিযোগ, বুধবার সন্ধ্যায় ঘর থেকে বাইরে বের হলে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে মুখে কাপড় বেঁধে তুলে নিয়ে যায় বখাটে জাকির ও তার বন্ধু নাজমুল। স্থানীয় একটি স্কুলের বারান্দায় আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে বখাটে জাকির। পরে রাত ৩টার দিকে মেয়েটিকে তার বাড়ির পাশে রেখে পালিয়ে যায় বখাটেরা। রাত ৩টার সময় এসে মেয়ে কান্দি ফেলি বুঝছে সেই ব্যাপার। পাকাম করেছেন বলেছে, যা এখন যায় বাবা মা কি করে মুখ দেখাবে দেখা। আমরা গরিব মানুষ, হাল চাষ করে খাই, এটা যদি সূক্ষ্ম যাবে সেটা করে দেবো। ঘটনায় জড়িত অভিযোগে বখাটে জাকির ও নাজমুল সহ ৩ জনের নাম উল্লেখ করে রাজশাহীর বাঘা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগের প্রেক্ষিতে আমরা এজাহার নিচ্ছি আর কি, এজাহারের প্রেক্ষিতে ভিকটিমকে রাজশাহী সাপোর্ট সেন্টার পাঠাচ্ছি এবং আসামিকে ধরার জন্য আমরা আমার থানা অফিসার পাঠাচ্ছি। মেয়েটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। সময় সংবাদ, রাজশাহী। চাঁদপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মক্তবের এক শিক্ষকের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত শিক্ষক। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার বাত্তিখোলা এলাকার মসজিদের মক্তবে গত সোমবার দুপুরে আরবি পড়তে যায় ৯ বছরের শিক্ষার্থী। একা পেয়ে ওই শিশুকে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে শিক্ষক ওয়াহিদুজ্জামান মোল্লা। অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। আমার এই মাসুম বাচ্চার সাথে যে এরকম অত্যাচার করছে, আমার মেয়ের জীবনটাই সে শেষ করে দিচ্ছে। ওই শিক্ষককে তার এই অবস্থা করছে, আমরা ওর বিচার চাই, সঙ্গীন বিচার চাই। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এতটাই ছেলে ছিল যে ওই বাচ্চা মেয়ের ওইটা ফেলে রাখলে ইউজুয়ালি হিলিং হতে বকলে জোড়া লাগতে একটু সময় লাগতো। এই ঘটনায় বুধবার সকালে নির্যাতিতার মা বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি মামলা করেন। স্বামীকে গ্রেফতার করেছি, আদালতে সোপর্দ করার পরে সে স্বীকার করেছে যে সেই ঘটনা ঘটিয়েছে। তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমরা করতে পারবো। বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে বাত্তিখোলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সময় সংবাদ, চাঁদপুর। এদিকে নারায়ণগঞ্জের চলন্ত ট্রাকে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চালক ও হেলপারকে 4 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আফতাবুজ্জামান তাদের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ট্রাক চালক ও হেলপারের 4 দিন করে রিমান্ড দেন আদালত। এর আগে সকালে নির্যাতিতা বাদী হয়ে সিদ্দিরগঞ্জ থানায় ট্রাক চালক মেহেদি ও হেলপার সোহান ওরফে তুহিনকে আসামি করে একটি মামলা করেন। গতরাতে সিদ্দিরগঞ্জের সিদ্দিরপুল থেকে চালক এবং আজ সকালে
সাভারের আমিন বাজার থেকে হেলপারকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার বিকেলে পরিবারের সঙ্গে অভিমান করে গাজীপুরের নিজ বাসা থেকে বের হন নির্যাতিতা। ওই দিন রাতে মেয়েটিকে জোরপূর্বক ট্রাকে তুলে নিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা। বগুড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের পর মা মেয়েকে মারধর ও মাথা মুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজও বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও এনজিও কর্মীরা অংশ নেন। পরে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় মা মেয়েকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি তুফান ও তার বাহিনী সহ নারী কাউন্সিলর রুমকিকে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হয়। এছাড়া নির্যাতিতা মা ও মেয়ের নিরাপত্তায় পুলিশি প্রহরার দাবি করেন বক্তারা। আমরা কোনো নারী, কোনো মা, কোনো স্ত্রী আর ঘরে নিরাপদ না। এই জন্য যারা আসামিদেরকে যে ধরা হয়েছে তারা যেন কোনো আইনের ফাঁক ফোকর বের হয়ে না যায়, তাদের দ্রুত আইনে বেঁধে যেন শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনে মনোনীত 3 সদস্যের প্যানেলের কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ। এতে ওই প্যানেল আর পরবর্তী কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। একই সঙ্গে উপাচার্য নির্বাচনের উদ্দেশ্যে সিনেটের বিশেষ সভা আহ্বানের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য আ.ম.স. আরেফিন সিদ্দিকীর দায়িত্ব পালনে কোনো বাধা নেই। ভিসি নির্বাচনে গত 29 জুলাই সিনেটের বিশেষ সভা হয়। সভায় 3 জনের উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়। বেশিরভাগ মামলা পরিচালনার ক্ষেত্রে দুদকের আইনজীবীরা প্রতিবন্ধকতার সম্মুখীন হন বলে অভিযোগ করেছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিকেলে রাজধানীর দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, বিগত কয়েক বছরে 64% দুর্নীতি মামলাগুলো সাজা কার্যকর করা সম্ভব হয়েছে। আমরা বাদী পক্ষ মিলেই আদালতকে আমরা অ্যাপ্রিজ করতে চাই। ওনারা ওনাদের কথা বলুক, আমরাও আমাদের কথা বলতে চাই। আমরা চাই যে আমাদের শতভাগ মামলা শাস্তি হোক। কমিশনের মামলা 64% শাস্তি হচ্ছে। দেখছেন প্রবাসের সময়। অনুষ্ঠিত হয়েছে অনিমেষ আজ পরিচালিত বাংলা সিনেমা ভয়ঙ্কর সুন্দর এর প্রিমিয়ার শো। শুক্রবার দেশের 28টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বৃহস্পতিবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম সহ দেশের বেশ কয়েকজন নির্মাতা। এছাড়া ছোট ও বড় অনেক তারকা অংশ নেন প্রদর্শনীতে। এ সময় সিনেমাটি নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান মূল চরিত্রে অভিনয় করা ভাবনা ও ওপার বাংলার নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক অনিমেষ আইচু। আর ছবি দেখে চিত্রনাট্য, গল্প এবং অভিনয় শিল্পীদের প্রশংসা করেন উপস্থিত দর্শকরা। ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর ভালো লেগেছে। সবাই দেখলে হয়তো নিজের জীবনের কোনো না কোনো সময়ের সাথে একটু রিলেট করতে পারবে। নিজেদের ক্ষেত্রে যেরকম হচ্ছে যেটা সাফার করি, এটা যখন অন্যের ক্ষেত্রে মানে প্রয়োগ করা হয় তখন সাফার কেমন ফিল করে, এটার একটা মেসেজ পাওয়া গেছে। পরমব্রত থেকে শুরু করে ভাবনা থেকে শুরু করে প্রত্যেকের অভিনয় তো খুব ভালো ছিল। গল্পটা বিশেষ করে এমন একটা গল্পের উপর আসলে একটা ফিল্ম হতে পারে, এটা প্রথমবার। টেকনিক্যালি অনেক রিচ আছে এবং আমি আশা করবো যে দর্শক ছবিটি দেখবেন। খুবই ওয়েল মেড একটা ফিল্ম, অনেক যত্ন করে বানিয়েছে। যারা অভিনয় করেছেন তারা অত্যন্ত সুন্দর অভিনয় করেছেন, ভালো লেগেছে। আমি আসলে এখন ডিটেল অত কিছু বলতে চাই না, আমি চাই যে মানুষ ছবিটা দেখুক। রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। একই সঙ্গে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বিলে স্বাক্ষর করার মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অক্ষমতা ও দুর্বলতায় প্রকাশ পেয়েছে বলেও জানান তিনি। বুধবার ফেসবুকে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। মেদভেদেভ আরও বলেন, বিলটিকে অসাংবিধানিক এবং ত্রুটিপূর্ণ বলার পরও এটিকে স্বাক্ষর করে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন মার্কিন কংগ্রেসের কাছে তার আসলে কতটা অসহায়। এছাড়াও নতুন এ নিষেধাজ্ঞার কারণে ট্রাম্প প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার
সম্পর্ক উন্নয়নের আশাও শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন রুশ প্রধানমন্ত্রী। এদিকে নতুন এই নিষেধাজ্ঞা রাশিয়ার সঙ্গে ব্যবসা পরিচালনাকারী ইউরোপীয় কোম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত করলে ইউরোপীয় ইউনিয়নও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান ক্লদ জাঙ্কার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়েছে নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান। 3 ঘণ্টা পর এয়ারপোর্টের কার্যক্রম শুরু। ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানীতে তীব্র যানজট, অপরিকল্পিত খোঁড়াখুড়ি আর ড্রেনেজ অব্যবস্থাপনাই কারণ। ভিসা জটিলতায় বৃহস্পতিবারও হজ ফ্লাইট বাতিল। সমস্যা সমাধানে 20টি অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা হচ্ছে জানালেন ধর্মমন্ত্রী। বি চৌধুরীর বাসায় বিভিন্ন দলের নেতার বৈঠক রাজনৈতিক মেরুকরণ, বলছে আওয়ামী লীগ। নতুন জোট হলে স্বাগত জানাবে বিএনপি। এবং রাজশাহীর বাঘায় 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের, অভিযান চালাচ্ছে পুলিশ। এ ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বর। সঙ্গে থাকুন সময়।